বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের ম্যাডাম ফারজানা সুলতানা। তো তোমাদের ক্লাসটা শুরু করার আগে আমি একটা জিনিস মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে তোমরা প্রত্যেকে ঘরের বাহিরে বের হলে অবশ্যই মাস্ক ইউজ করবে। মাস্ক ব্যবহার করে তারপরে তোমরা ঘর থেকে বের হবে এবং যখনই প্রয়োজন হয় সাথে সাথে তোমরা সাবান দিয়ে তোমাদের হাত ওয়াশ করবে এবং স্যানিটাইজার ইউজ করবে। যদি সাবান না থাকে সবচেয়ে ভালো হয় যে কোনো সাবান দিয়ে হাত ধুতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু বাহিরে বের হলে একটু পরপরই হাতটা জীবাণু মুক্ত রাখার জন্য স্যানিটাইজার ইউজ করবে যদি সাবান বা পানি না পাও, ঠিক আছে? এবং অযথা চোখ নাক মুখে হাত দিবে না। এটা সবাই জানো, কিন্তু তারপরেও একটু মনে করিয়ে দেয়া আর কি, কারণ আমরা অনেক কিছুই জানি কিন্তু অনেক সময় আবার ভুলে যাই। অনেকেই দেখি মাস্ক ইউজ করে না। অবশ্যই মাস্ক ইউজ করবে, কারণ জীবনের মূল্য অনেক বেশি, তাই না? তো আসো আমরা আজকে ক্লাসটা শুরু করি। ওকে, আসো আজকের টপিক হচ্ছে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতকরণ, প্রিপারেশন অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আচ্ছা, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সম্পর্কে মোটামুটি আমাদের সবারই ধারণা আছে। যারা কমার্স ব্যাকগ্রাউন্ড, তোমরা ইন্টারেও এটি করে এসেছো। আর এটা কিন্তু যারা বিবিএস সেকেন্ড ইয়ার অথবা বিবিএ সেকেন্ড ইয়ারে আছো, তোমাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, এবং যারা থার্ড ইয়ারে আছো বিবিএস অথবা বিবিএ, তোমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটি আছে। আর আমি গত ক্লাসে যারা থার্ড ইয়ারে আছো তোমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং থেকে আমি ফিনান্সিয়াল স্টেটমেন্ট করিয়েছি, এবং ফিনান্সিয়াল স্টেটমেন্টের অঙ্কগুলো শেষ করার পর আমি এটা ধরেছি তোমাদের জন্য। এবং যারা সেকেন্ড ইয়ারে আছো, মানে তোমাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং থেকেও তোমরা এটি দেখতে পারো, তো একই, ঠিক আছে? তো তোমাদের একটা জিনিস বলে রাখি, ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেহেতু করিয়েছি, সেটার একটি অংশ হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তো প্রথমেই আমি ক্যাশ ফ্লো স্টেটমেন্টটি শুরু করার আগে আমাকে জানতেই হবে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি, তাই না? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তিনটা শব্দ এখানে: ক্যাশ নগদ, ফ্লো প্রবাহ, এবং স্টেটমেন্ট বিবরণী। তো তুমি নাম শুনেই বুঝতে পারছো যে নগদ প্রবাহ বিবরণী, নগদ মানে কি? টাকা পয়সা, তাই না? তো যাই হোক, এখানে একটু সংজ্ঞাটা বলে ফেলি তোমাদের জন্য। নগদ প্রবাহ বিবরণী হলো আর্থিক বিবরণীর একটি বিষয় বা অঙ্গ যাতে প্রারম্ভিক উদ্বৃত্ত, নগদ অর্থ আগমনের উৎস, নগদ অর্থ প্রদানের খাত এবং সমাপনী নগদ উদ্বৃত্ত দেখানো হয়। সুন্দর, তাই না? তাহলে কি কি পেলাম? নগদের প্রারম্ভিক উদ্বৃত্ত থাকে, নগদ আগমনের উৎস, কোন কোন উৎস থেকে আগমন ঘটেছে, এবং প্রদানের খাত, কোন কোন খাতে প্রদান করা হয়েছে, এবং সমাপনী নগদ উদ্বৃত্ত কি দেখানো হয়। এরপরে তোমাদের জন্য যেটা আসছে সেটা হচ্ছে নগদ প্রবাহের শ্রেণী বিভাগ। তো নগদ প্রবাহ বিবরণীতে উপস্থাপনের ভিত্তিতে নগদ প্রবাহকে মোটামুটি 3টি ভাগে ভাগ করা যায়। আমরা যারা মোটামুটি এই চ্যাপ্টার সম্পর্কে আইডিয়া আছে তারা জানি সেগুলো কি কি। তো প্রথমটি হচ্ছে পরিচালন বা ব্যবসায়িক কার্যক্রম হতে নগদ প্রবাহ, এরপরে হচ্ছে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, তারপরে হচ্ছে অর্থ সংস্থান কার্যক্রম হতে নগদ প্রবাহ। আমাদেরকে যেহেতু ইংলিশে অঙ্ক করতে হবে, তাহলে আমাদেরকে ইংরেজি জানতে হবে। তো পরিচালন কার্যক্রম থেকে সেটা হচ্ছে ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, যেটা বিনিয়োগ কার্যক্রম সেটা হচ্ছে ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আর যেটা অর্থ সংস্থান কার্যক্রম সেটা হচ্ছে ক্যাশ ফ্লোস ফ্রম ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো, আমরা তো মোটামুটি জেনে নিলাম নগদ প্রবাহ বিবরণীর কি শ্রেণী বিভাগ, তাই না? তো শ্রেণী বিভাগের এই আলোকে কিন্তু এই ধাপটা, মানে তুমি নগদ প্রবাহ বিবরণী কয়টি ধাপে সম্পন্ন করতে হবে, অঙ্কটা কি ধরনের, কয়টি ধাপে তোমাকে কমপ্লিট করতে হবে, সেটার একটা সংক্ষিপ্ত একটা আইডিয়া দেওয়ার জন্য এটা দিয়েছি আমি। তোমরা খেয়াল করো। তো নগদ প্রবাহ বিবরণী তৈরির ধাপসমূহ কি, কিভাবে আমরা অঙ্কটা তৈরি করব। প্রথমটা দেখো, প্রথম ধাপে হচ্ছে ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, তার সাথে যোগ হবে দ্বিতীয় ধাপ ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, তার সাথে যোগ হবে তৃতীয় ধাপ ক্যাশ ফ্লোস ফ্রম ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস। তো এই 3টি ধাপ যোগ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ফলাফল, সেটাকে বলবো আমরা নেট ইনক্রিজ অথবা নেট ডিক্রিজ, ঠিক আছে?
ক্যাশের। তারপরে আছে চতুর্থ ধাপে যেটা আসবে সেটা হচ্ছে বিগিনিং ক্যাশ ব্যালেন্স। তার সাথে বিগিনিং ক্যাশ ব্যালেন্স কার সাথে? এই নেট ইনক্রিজ, ক্যাশের যে নেট ইনক্রিজ অথবা ক্যাশের যে নেট ডিক্রিজ, তার সাথে যদি যোগ করবো আমরা কি? বিগিনিং ক্যাশ ব্যালেন্স। ঠিক আছে, যোগ করার পর আমার যেটা আসবে সেটা হচ্ছে আমার ফলাফল এন্ডিং ক্যাশ ব্যালেন্সটা আমার চলে আসবে, দ্যাট মিনস ক্লোজিং ক্যাশ ব্যালেন্সটা। ক্লিয়ার? ওকে, এরপরে আসো ধাপসমূহ দেখলাম, শ্রেণী বিভাগ দেখলাম, এখন তৈরির পদ্ধতিটা জেনে নিই। তোমরা প্রত্যেকেই জানো যে নগদ প্রবাহ বিবরণী তৈরির পদ্ধতি দুটো। একটা কি? প্রথমটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি, যেটাকে ইনডাইরেক্ট মেথড বলা হয়, এবং দ্বিতীয়টা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, সেটা হচ্ছে ডাইরেক্ট মেথড। এই দুটো পদ্ধতির মধ্যে মূলত পার্থক্য হচ্ছে কোথায় জানো? সেটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিসে। বাকি সবগুলা সেম, একেবারে খাপে খাপ, প্রত্যেকটা সেম, শুধুমাত্র অপারেটিং অ্যাক্টিভিটিস, দ্যাট মিনস প্রথমটা, সেটাই হচ্ছে ডিফারেন্স, আর বাকিগুলা সব সেম। তো সেই ডিফারেন্সটা জানতে হবে, তারপরে ইনডাইরেক্ট মেথডের ছকটা জানতে হবে, ডাইরেক্ট মেথডের ছকটা জানতে হবে, তাহলেই না আমি অঙ্ক করতে পারবো। তখনই না আমার অঙ্ক করার ক্ষেত্রে খুব সুবিধা হবে যে আমাকে কোন পদ্ধতি অবলম্বন করে কি অঙ্কটা কমপ্লিট করতে হবে, এবং সেই ছকটা মোটামুটি আমার মাথায় রাখতে হবে। এত বড় ছক তো মনে রাখা অসম্ভব, তাই না? এজন্য ছকটাকে পয়েন্ট আউট করে মনে রাখার কৌশল শিখিয়ে দিচ্ছি। একেবারে খুব সোজা, কিন্তু ছকটার এই সংক্ষিপ্ত রূপ অবশ্যই 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 তোমাকে মনে রাখতেই হবে। ওকে, আমি প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইনডাইরেক্ট মেথডের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একটি ছকটি তোমাদেরকে আগে দেখাই। দেখতে পাচ্ছ? তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে ম্যাডাম আপনি তো কিছুক্ষণ আগে বললেন যে এটা সংক্ষিপ্ত রূপ। আসলেই কিন্তু এটা সংক্ষিপ্ত রূপ, আমি হাতে লিখেছি এবং বড় বড় করে লিখেছি, তাই তোমাদের কাছে বড় লাগছে। ঠিক আছে, এটা আসলেই সংক্ষিপ্ত রূপ, এবং তোমরা যখন এটা আয়ত্তে আনতে পারবে নিজেদের, তখন কিন্তু দেখবে খুবই সোজা। এটা তাহলে কোন মেথডে করছি বলো? ইনডাইরেক্ট মেথড। ওকে, তো ইনডাইরেক্ট মেথডের প্রথমে আমাকে যে জিনিসগুলো মনে রাখতে হবে আমি গ্র্যাজুয়ালি বলে যাচ্ছি, সেটা দেখো। ক্যাশ ফ্লোস অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লোস ফর্মটা, ক্যাশ ফ্লোস ফর্ম, এখানে ফর্মটা, আচ্ছা, ক্যাশ ফ্লোস ফর্ম অপারেটিং অ্যাক্টিভিটিস। এইখানে তোমাকে মোটামুটি তোমাকে 5টা জিনিস মনে রাখতেই হবে। ক্যাশ ফ্লোস ফর্ম অপারেটিং অ্যাক্টিভিটিসে 5টা জিনিস মনে রাখবা, ক্যাশ ফ্লোস ফর্ম ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে 5টা জিনিস মনে রাখবা, এবং ক্যাশ ফ্লোস ফর্ম ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসে 5টা জিনিস মনে রাখবা। তাহলে তোমার ইনডাইরেক্ট মেথডের অঙ্ক কি খুব সহজ লাগবে। আমি তোমাদেরকে আবারও বলছি, শুধুমাত্র ইনডাইরেক্ট আর ডাইরেক্ট মেথডের মূল পার্থক্য হচ্ছে এই অপারেটিং অ্যাক্টিভিটিসে, শুধু এখানে এটা আর এটা ইনডাইরেক্ট মেথডেও যা, ডাইরেক্ট মেথডেও তা, এটাও ইনডাইরেক্ট মেথডেও যা, ডাইরেক্ট মেথডেও তা। তাহলে এই সাইডটা আমার কোনো কি চেঞ্জ নেই, মূলত চেঞ্জ হচ্ছে এটা। তো প্রথমে আমি ইনডাইরেক্ট মেথড জানবো, তারপরে না আমি ডাইরেক্ট মেথড দেখবো, তাই না? নেক্সট ক্লাসে আমি ডাইরেক্ট মেথডের সংক্ষিপ্ত রূপটা তোমাদেরকে বলে দিব কি কি মনে রাখতে হবে। তো আসো আজকে আমি ইনডাইরেক্ট মেথডটা দেখি, নেক্সট ক্লাসে ডাইরেক্ট মেথড। ওকে, তাহলে ক্যাশ ফ্লোস ফর্ম অপারেটিং অ্যাক্টিভিটিসে প্রথমে আমাকে যেটা মনে রাখতে হবে নেট ইনকাম। নেট ইনকামের পরে এই জিনিসটা তোমরা মুখস্থ করে ফেলবে, অ্যাডজাস্টমেন্টস টু রিকনসাইল নেট ইনকাম টু নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। সব জায়গায় এই জিনিসটা লিখে দিবে, এটা থাকতেই হবে। ঠিক আছে, তারপরে কি দেখো, এরপরে হচ্ছে ডেপ্রিসিয়েশন মানে অবচয়, অ্যামোর্টাইজেশন মানে কি অবলোপন। এই দুইটা প্রায় সেম, কিছু কিছু ক্ষেত্রে অবলোপন ব্যবহৃত হয়, কিছু কিছু ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন ব্যবহৃত হয়। তো ডেপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশন মনে রাখবা। তাহলে 1 গেল কি নেট ইনকাম, 2 গেল কি ডেপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশন, 3 ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস, 4 ডিক্রিজ, 3-এর আরেকটা অংশ হচ্ছে ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। ইনক্রিজ হলে মাইনাস হবে, ডিক্রিজ হলে প্লাস হবে, কারণ আমরা যখন সম্পদ
কিনি তখন সম্পদ বাড়ে, তাহলে নগদ টাকা চলে গেল। আমার এখানে মূল যে ফ্যাক্টটা সেটা হচ্ছে কি, নগদ টাকা আসলো না চলে গেল। সম্পদ বৃদ্ধি মানেই আমার নগদ টাকা চলে গেছে। তাহলে আমার কি হবে? ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস মাইনাস ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস প্লাস। কারেন্ট অ্যাসেটসগুলো কি আমরা না জানলে কি হবে বলো তো? কারেন্ট অ্যাসেটস কি কি? নগদ, হ্যাঁ, হাতে নগদ, ব্যাংক জমা, তারপর প্রাপ্য, তারপরে সমাপনী মজুত পণ্য, তারপরে আর কি আছে, অগ্রিম ব্যয়, বকেয়া আয়, তাই না? এগুলো সব কারেন্ট অ্যাসেটস, তাই না? আচ্ছা, তাহলে আমাদের কারেন্ট অ্যাসেটস কি সেগুলো অবশ্যই জানতে হবে। আর তোমরা যেহেতু এখন হায়ার এডুকেশনে আছো, অবশ্যই এগুলো জানো আশা করি। তারপরে আছে কি, তাহলে আমার কয়টা গেল? 3টা। নেট ইনকাম, ডেপ্রিসিয়েশন, অ্যামortization, ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ কারেন্ট অ্যাসেটস। তারপরে আরেকটা 4 নাম্বার কি আছে? ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিস এটা প্লাস হবে, এবং ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস এটা মাইনাস হবে। তারপরে হচ্ছে লস অন সেলস অফ ফিক্সড অ্যাসেটস। এটা অনেকেই ভুল করো, ফিক্সড অ্যাসেটস সেলস করে যেটা সেলস করছে যেই টাকা দিয়ে সেটাই এখানে নিয়ে আসো, ভুল। তুমি যেই ফিক্সড অ্যাসেটসটা মানে স্থায়ী সম্পত্তিটা বিক্রি করেছো, সেটা বিক্রি করার যেই টাকা দিয়ে বিক্রি করেছো সেই টাকা আসবে না। তুমি বিক্রি করার পরে ওইটাতে তোমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, শুধু সেটাই আসবে। লস অন সেলস অফ ফিক্সড অ্যাসেটস প্লাস হবে, এবং গেইন অন সেলস অফ ফিক্সড অ্যাসেটস মাইনাস হবে। তাহলে মোটামুটি এই 5টা জিনিস এখনই মনে রাখো, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ তোমরা সহজে ইনডাইরেক্ট মেথডে কি করতে পারবে, অঙ্কটা করতে পারবে। এরপরে আসো, এরপরে হচ্ছে ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এটা হচ্ছে যে এই যে আমি যেটা বলছিলাম, এটা হচ্ছে লস অ্যান্ড গেইন, আর এটা হচ্ছে সেলস, সরাসরি সেলস, যেই টাকায় আমি বিক্রয় করেছি সেই টাকাটা এখানে আসবে। সেলস অফ ফিক্সড অ্যাসেটস প্লাস হবে, পারচেস অফ ফিক্সড অ্যাসেটস মাইনাস হবে, সেলস অফ লং টার্ম ইনভেস্টমেন্টস প্লাস হবে, পারচেস অফ লং টার্ম ইনভেস্টমেন্ট মাইনাস হবে। আমার মূল কথা হচ্ছে টাকা আসছে না চলে গেছে, টাকা চলে গেলে মাইনাস, টাকা আসলে প্লাস। এরপর আছে কালেকশন অফ প্রিন্সিপাল অন লোনস, প্রিন্সিপাল অন লোনস মেড অফ আদার এন্টিটিস। তার মানে তুমি অন্যান্য যে কোনো মানে অন্য কোম্পানি থেকে লোন গ্রহণ, এটা নিজের লোন না, অন্য কোম্পানি থেকে লোন গ্রহণ করলে সেটা এখানে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে চলে আসবে। তাহলে মোটামুটি এই 5টা জিনিস আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে মনে রাখতেই হবে। এগুলো হচ্ছে শর্ট ফর্ম। এরপরে আছে ক্যাশ ফ্লোস ফ্রম ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস। এটা নাম্বার 1 হচ্ছে পেমেন্টস অফ ডিভিডেন্ডস, এটা মাইনাস হবে যেহেতু পেমেন্ট, তোমার টাকা চলে গেছে। এরপরে আছে পেমেন্টস অফ লং টার্ম লোনস, এটাও মাইনাস হবে, হ্যাঁ, এটাওতেও টাকা চলে গেছে। এরপরে আসে ইস্যু অফ কমন স্টক। আমি যখন কমন স্টক ইস্যু করব তখন আমার টাকা আসবে, এজন্য এটা প্লাস। ইস্যু অফ বন্ডস, এটাও প্লাস, এবং রিডিমশন অফ বন্ডস, যেটা বন্ডের প্রত্যর্পণ, ঋণপত্রের প্রত্যর্পণ যেটাকে বলে, সেটাও মাইনাস, ঠিক আছে? এটা অ্যাজ পেমেন্ট অফ ডিভিডেন্ড লাইক দ্যাট। ওকে, তারপরে এরকমই এটা। তো দেখো তুমি নেক্সট, তাহলে আমরা এগুলো প্রত্যেকটা ভাগে ভাগে যোগ বিয়োগ করার পর এটার অংশে যে নেট ইনকামের সাথে এই অংশগুলো প্লাস মাইনাস করার পর একটা টাকা আসলো, সেটা যদি মাইনাস ফিগার হয় মাইনাস করব, প্লাস ফিগার হলে প্লাস করব। প্লাস করার পর আমার যেটা আসবে সেটা হচ্ছে নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে? একটা পেলাম। এরপরে আছে এগুলো প্লাস মাইনাস করার পর যেটা আসবে সেটা হচ্ছে নেট ক্যাশ প্রোভাইডেড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এখানে একটা আসলো। এরপর ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসে এগুলো সব যোগ বিয়োগ করার পর যেটা আসবে সেটা হচ্ছে নেট ক্যাশ প্রোভাইডেড বাই ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস। তো অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস তিনোটা যোগ করব, যেটা আসবে সেটার নাম হচ্ছে নেট ক্যাশ ইনক্রিজ অবলিক ডিক্রিজ। ইনক্রিজ তখনই যখন প্লাস ফিগার হবে, ডিক্রিজ তখনই যখন মাইনাস ফিগার হবে। এটার সাথে আমার যোগ হবে ওপেনিং ক্যাশ ব্যালেন্স। এটা কিন্তু কিসে থাকবে? কোশ্চেনে দেয়া থাকবে, ওপেনিং ক্যাশ ব্যালেন্স এটা দেয়া থাকবে, এবং তার সাথে মিলে যাবে। আমার কিন্তু ওখানে তুলনামূলক একটা ব্যালেন্স শিট দেয়া থাকে, সেখানে আগের বছর এবং মানে বর্তমান বছর এবং আগের বছরের অ্যামাউন্ট দেয়া থাকে। তো ওপেনিং ক্যাশ ব্যালেন্সটা যোগ করব, ওপেনিং ক্যাশ ব্যালেন্স যোগ করার পর যেটা আসছে সেটা ক্লোজিং ক্যাশ ব্যালেন্সের সাথে হুবহু মিলে যাবে।
তো একটা কোশ্চেন হয়তো তোমাদের মাথায় আসছে, তোমরা অনেকে অনেকে জানো এটা, তারপরও আরেকটু তোমাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি। আমরা এখানে জানি যে কারেন্ট অ্যাসেটস এখানে ইনক্রিজ বা ডিক্রিজ এটা মানে এফেক্ট করে, কিন্তু তোমরা এটাও জানো, আমি তোমাদেরকে বলেছিলাম যে হাতে নগদও কিন্তু কি কারেন্ট অ্যাসেটস, তাই না? তো হাতে নগদ কিন্তু এখানে আসবে না, ঠিক আছে? হাতে নগদ এখানে আসবে না। হাতে নগদ এটা যেহেতু নগদ প্রবাহ বিবরণী, তার সাথে আমার এটা সম্পূর্ণ সবকিছু করে হাতে নগদ ছাড়া সবকিছু আমি এখানে কারেন্ট অ্যাসেটসে নিয়ে আসতে পারবো, এবং লাস্টে শুধু আমাকে এই যে ওপেনিং ক্যাশ ব্যালেন্স এবং ক্লোজিং ক্যাশ ব্যালেন্স এখানে কি নিয়ে আসতে হবে। ক্লিয়ার? জিনিসটা ক্লিয়ার করে দিলাম তোমরা, কারণ কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে কারেন্ট অ্যাসেটস কি কি, সেখানে হাতে নগদও বলেছিলাম। হাতে নগদের ক্ষেত্রে কিন্তু এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টে হাতে নগদের ক্ষেত্রে এটা লাস্টে এসে তোমাকে মেলাতে হবে। তো ক্লিয়ার? এভাবেই তোমরা ইনডাইরেক্ট মেথডের ছকটা করতে পারবে, এবং এই ছকটা মনে রাখলে অবশ্যই যে কোনো অঙ্ক ইনশাল্লাহ করতে পারবে। শুধু দুই একটা জিনিস, আরেকটা জিনিস বলি যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অনগদ লেনদেন কিন্তু এখানে আসবে না, সেটা তোমাকে নিচে দেখাতে হবে, অনগদ লেনদেন। ঠিক আছে? তাহলে এখানের 5টা জিনিস, এখানের 5টা জিনিস এবং এখানের 5টা জিনিস আমরা মনে রাখবো, এবং নেক্সট ক্লাসে আমি ডাইরেক্ট মেথড কি পার্থক্য, ইনডাইরেক্ট মেথডের সাথে ডাইরেক্ট মেথডের অপারেটিং অ্যাক্টিভিটিসে কি পার্থক্য সেটা আমি সুস্পষ্টভাবে বলে দিব, এবং সেই জিনিসটা যদি তোমরা দেখো ডাইরেক্ট মেথডের যে কোনো অঙ্ক ইনশাল্লাহ করতে পারবে। ওকে, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।